নমস্কার বন্ধুরা, আবার পার্ট 2 নিয়ে চলে আসলাম স্বদেশী মুভমেন্টে, যেটা আমরা স্পেকট্রাম আইপিএস রাজীব আহিরের স্পেকট্রাম পাবলিকেশন মডার্ন ইন্ডিয়া বই থেকে কভার করছি। ইন্ডিয়ার ন্যাশনাল মুভমেন্টের জন্য একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার 12 স্পেকট্রামের, এবং যেটা হচ্ছে এরা অফ মিলিটারি ন্যাশনালিজম, তার জন্য পার্ট 1 কভার করেছি এবং সেখানে দেখেছি যে কীভাবে লর্ড কার্জন রিঅ্যাকশনারি পলিসি এবং তারও আগে 1892 কাউন্সিলস অ্যাক্ট, 1897 আইপিসি সেকশন কিছু ইন্ট্রোডিউস করা, যেগুলো রিপ্রেসিভ অ্যাক্ট ছিল, এবং 1897 নাটু ব্রাদার্সকে উইদাউট ট্রায়াল ডিপোর্টেশন করা, এবং এইসব কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তাছাড়াও কিছু ফ্যামিনস, দুর্ভিক্ষ, এইসব কারণে যে ব্রিটিশদের উপর যে রাগ বা ক্ষোভের সঞ্চার ঘটছিল, যেটা মডারেটরা শুধুমাত্র কনস্টিটিউশনাল রিফর্মসের মাধ্যম, কনস্টিটিউশনাল রিফর্মস চেয়ে বা 3 Ps যেটাকে বলা হয়, প্রেয়ার, পিটিশন, প্রটেস্টের মাধ্যমে এটাকে মিটিগেট করতে পারছিল না, এবং ক্রমশ যে একটা সেকশনের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নরমপন্থীদের উপর তারা যে আস্থা হারাচ্ছিল, সেখান থেকে এই যে এক্সট্রিমিস্ট সেকশনটা উঠে আসে, তারা মেনলি উঠে এসেছিল সোশ্যাল রিঅ্যাকশনারিজ হিসাবে, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, যারা ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স, যেমন জাপান কর্তৃক জাপান রাশিয়াকে হারিয়েছিল, এবং বিভিন্ন, এছাড়া ইথিওপিয়া এবং বিভিন্ন প্রাচ্য দেশ যারা পাশ্চাত্যের ডমিনেশনকে অস্বীকার করেছিল বা তাদের হারাতে সক্ষম হয়েছিল, সেই জায়গা থেকে কিছু ইনফ্লুয়েন্স নিয়ে এই ব্রিটিশ ডমিনেশনই যে ভারতের ক্ষেত্রে চূড়ান্ত নয়, সেই জিনিসটাকে অস্বীকার করে যারা উঠে এসেছিল, তাদেরকেই আমরা এক্সট্রিমিস্ট বা মিলিট্যান্ট ন্যাশনালিস্ট বা একটা অন্য ধারা বলে, বা সোশ্যাল রিঅ্যাকশনারিস্ট, যারা সামাজিক এইসব কার্যকলাপে রিঅ্যাকশন করেছিল, এই বলে অভিযোগ করছে। এবং এই যে ধারাটা, এরা যে এই জিনিসটাকে অস্বীকার করেছিল, সেই জিনিসটা কিন্তু তাদের ধীরে ধীরে সঞ্চিত হয়েছে, এবং 1900 শতাব্দীর শেষে এসে লাস্ট ডিকেড থেকে এই আপরাইজারটা কিন্তু ভারতের বিভিন্ন প্রদেশে কিন্তু দেখা গিয়েছিল, এবং যার আলটিমেট একটা আমরা কী বলতে পারি, একটা আলটিমেট ক্লাইম্যাক্স ছিল এই বঙ্গভঙ্গ আন্দোলন, যেটা একটা পূর্ণ পরিণতি লাভ করেছিল, এবং যেটা ছিল এমন একটা ইস্যু যেখানে এই চূড়ান্ত ক্ষোভটা কিন্তু আত্মপ্রকাশ লাভ করতে পেরেছিল। তা এর আগের দিন আমরা পার্ট 1-এ কিছু জিনিস দেখেছি, আজকে পার্ট 2 যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে WBCS এর রেসপেক্টে, যদি WBCS মেন্সে কনসেপচুয়াল কোশ্চেন বেশি করে। তাহলে দেখা যাক, আমরা 3টে সেশনের কথা বলেছিলাম, 1905 আইএনসি বেনারস সেশন, 1906 ক্যালকাটা সেশন, 1907 সুরাট সেশন। এই 3টে সেশনে 1905 থেকে 1909-এর জন্য এই যে টাইম পিরিয়ডটা এখানে কভার আপ করা হচ্ছে, এই 3টে সেশন বোঝা খুব গুরুত্বপূর্ণ। 1905-এ অনেক টালবাহানার পরে যখন অবশেষে জি.কে. গোখলের প্রেসিডেন্টশিপে জাস্ট রেজলিউশন, বয়কট রেজলিউশন এবং স্বদেশী মুভমেন্ট, অ্যান্টি বেঙ্গল পার্টিশন মুভমেন্ট, যেটাকে সমর্থন করা হয়েছিল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, তাকে সমর্থন জানানো হয়েছিল, এবং বয়কট এবং স্বদেশী আন্দোলনকে সমর্থন জানানো হয়েছিল, কিন্তু এক্সট্রিমিস্টরা চাইছিল যে এটাকে বৃহত্তর ভারতে ছড়িয়ে দেওয়া হোক, এবং শুধুমাত্র বয়কট বা স্বদেশী না, সেখানে প্যাসিভ রেজিস্ট্যান্স, ইন্ডিয়ান পালের মতো অনুযায়ী, এবং নন কোঅপারেশন, যেটা আপনারা আগের ভিডিও কিন্তু দেখে নেবেন পার্ট 1, সেগুলোকে ইন্ট্রোডিউস করতে চাইছিল, কিন্তু সেটার সম্মতি জানানো হয়নি। 1906-এ দাদাভাই নওরোজি প্রথম এসে স্বরাজ কথাটি মেনশন করেছিলেন, কিন্তু স্বরাজের কোনো ডেফিনেশন সেরকমভাবে জানা ছিল না। তিনি ছিলেন গ্র্যান্ড ওল্ড ম্যান, এবং সেই কারণে এক্সট্রিমিস্টরা কিন্তু তাকে অস্বীকার করতে পারেননি। তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন কলকাতা সেশনে 1906-এ, এবং সেখানেও বয়কট রেজলিউশনকে সমর্থন জানানো হয়েছিল, কিন্তু 1906 সালের পরে 1907 সালে যেখানে চরমপন্থীরা লালা রাজপথ রায় বা বালগঙ্গাধর তিলকের মধ্যে একজনকে চাইছিলেন, বিশেষ করে বালগঙ্গাধর তিলককে, কিন্তু যে মডারেটরা এই সময় ভীত ছিল যে এক্সট্রিমিস্টরা এসে তারা যে কনস্টিটিউশনাল রিফর্মসের উপর বেস্ট করে চলতে চাইছে, সেটাকে হয়তো তারা ডিনাই করতে চাইছে, এবং মেনলি এই যে সোশ্যাল রিঅ্যাকশনারি বা এক্সট্রিমিস্ট যাদের অভিহিত করা হচ্ছে, এই
চরমপন্থীরা যারা এসেছিলেন তারা ছিলেন, পুরোপুরি মেনশন করা হয়েছে, তারা ছিলেন রিভাইভালিস্ট এবং অবস্কিউরেন্টিস্ট। রিভাইভালিস্ট মানে তারা কিছু জিনিসকে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন করতে চেয়েছিলেন, আর অবস্কিউরেন্টিস্ট মানে তারা তাদের কিছু জিনিসকে হিডেন রেখেছিলেন, হিডেন সিক্রেট রেখেছিলেন। তাদের এইমটা অন্য কিছু ছিল, কিন্তু তারা একটা জায়গায় জিনিসটাকে নিয়ে যেতে চাইছিলেন প্রথমে, এবং তারপরে তারা সেই জিনিসটাকে শো করতে চাইছিলেন। এবং এই যে মনের মধ্যে রেখে একটা কিছু করা, সেই জিনিসটা কিন্তু প্রথম চরমপন্থীরা নিয়েছিল। এবং এটাই ছিল নরমপন্থীদের একটা আতঙ্কের জায়গা, যে তাদের হয়তো রেলিভেন্সটা কমে যাবে, বা এই যে আইএনসি যে জন্য গঠন করা হয়েছে এবং যে বৃহত্তর সাপেক্ষে গঠন করা হয়েছে তার থেকে হয়তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দূরে সরে যাবে। এবং এই দুটোর জন্য তাদের পরস্পর রেশারেশির জন্য, যেখানে সুরাট সেশনের আগে চরমপন্থীরা ভেবেছিলেন যে এই সময়, এবং এই যে চরমপন্থীদের আন্দোলন, এদের মূল্যায়ন কোথায়, এদের মূল্যায়ন অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই যেখানে একটি মধ্যবিত্ত বা আপার ক্লাস মুভমেন্ট ছিল, আইএনসি মুভমেন্ট, এবং যেটা একটা কিছু উচ্চ মেধার মধ্যেই সীমিত ছিল, এবং যেটা মেনলি ছিল একাডেমিক প্রোগ্রেশন, মানে শুধুমাত্র চিঠিপত্র পাঠানো, কিছু সাংবিধানিক সংস্কার চাওয়া, এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু কোনো প্র্যাকটিক্যাল অ্যাকশন বা কোনো গ্রাউন্ড লেভেল বা প্র্যাকটিক্যাল লেভেলে কোনো অ্যাকশন ছিল না। সেই জায়গাটা কিন্তু চরমপন্থীরা এসে সেই গ্রাউন্ড লেভেল অ্যাকশনটাকে দেখিয়ে দেয় এবং বলে যে আন্দোলনের এবার মূল রেখা হবে এই প্র্যাকটিক্যাল লেভেলের অ্যাকশন বা গ্রাউন্ড লেভেলের অ্যাকশন, আমাদের মাটিতে নেমে কাজ করতে হবে। এবং তারা বৃহত্তর মাস মুভমেন্টে এটাকে পর্যবেসিত করতে চেয়েছিল। এবং দেখা গেছিল এই মুভমেন্টে ভারতের উম্যান সেকশন, ভারতের স্টুডেন্ট সেকশন এবং কিছু সেকশন অফ জমিনদার্স, তারা কিন্তু এই মুভমেন্টে ইনভলভ হয়েছিল। এবং এটাই ছিল সবচেয়ে বড় মূল্য, একটি মেধাসীমিত আন্দোলন থেকে এটিকে অনেকটা একটা বৃহত্তর আন্দোলনের রূপরেখা দিতে পেরেছিল চরমপন্থীরা ওই সময়। এবং কিছু পার্সোনাল স্যাক্রিফাইসের মাধ্যমে, কিছু হিরোইক অ্যাক্টসের মাধ্যমে, যেগুলো নিয়ে আমরা পরের চ্যাপ্টারে আরও বেশি আলোচনা করব, তারা কিন্তু জনসাধারণের মধ্যে, জনমানুষের মধ্যে এই ধারণাটাই উন্মেষিত করতে চেয়েছিলেন যে ব্রিটিশ ডমিনেশন, এই পাশ্চাত্য ডমিনেশন ভারতের জন্য কোনো আলটিমেট নয়, এটা একটা মিথ যে ব্রিটিশদের হারানো যায়। আমরা সব জায়গা থেকে দেখতে পাচ্ছি, এবং আমরা নিজেদের হিরোইক অ্যাকশন এই স্যাক্রিফাইসের মাধ্যমেও আপনাদের মাসদের বুঝিয়ে দিতে চাইছি যে এটা একটা মিথ। চাইলেই আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে কিন্তু আমরা ব্রিটিশদের সহজেই ভারত থেকে দূরে বিতাড়িত করতে পারবো। এবং 1907 সালে যখন আলটিমেটলি মডারেটদের ডিসিশন সুরাটে হয়, তখন কিন্তু এক্সট্রিমিস্টরা তাদের ফাইনাল শোডাউন কিন্তু দেখায়, এবং সেখানে একটা হাতাহাতির মতো অবস্থার সৃষ্টি হয়, যেখানে রাসবিহারী ঘোষ তিনি করেছিলেন, সভাপতিত্ব করেছিলেন সুরাট সেশনে। এবং নাগপুরে চরমপন্থীরা চেয়েছিলেন যে নাগপুরে যাতে হয়, তাহলে নাগপুরে হলে অবশ্যই খুব সহজেই তিলক্ষ করা যাবে। এবং তখন একটা রুল ছিল যে হোম প্রভিন্স থেকে, নিজস্ব হোম প্রভিন্স থেকে কেউ আইএনসি প্রেসিডেন্ট হতে পারবে না। কিন্তু ইচ্ছা করে মডারেটরা কী করেন, সেটিকে সুরাটে করেন। সুরাট ছিল তিলকের হোম প্রভিন্স, হোম প্রভিন্স। তা সেই জায়গা থেকে অবশ্যই তিলক আসতে পারেন না, এবং রাসবিহারী ঘোষকে প্রেসিডেন্ট করা হয়। এবং এই জায়গাটা শোডাউনটা এমন একটা জায়গায় পড়েছে যে সেখানে খুব অবশ্যম্ভাবীভাবে নরমপন্থী আর চরমপন্থীরা পৃথক হয়ে যায়। এটাকে সুরাট স্প্লিট বলে অভিহিত করা হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এবং তারপরে যেটা দেখা যায়, এই সময় ব্রিটিশরা কী চেয়েছিল, ব্রিটিশরা চেয়েছিল যে এই যে ধারাটার পরিবর্তন, এই যে মাস মুভমেন্টের ধারা এবং কিছু হিরোইক অ্যাক্ট, কিছু মিলিটারি ন্যাশনালিজম, এই জিনিসটা ব্রিটিশরা ঠিক নিতে পারে, এবং তারা নিজেরা আতঙ্কিত ছিল। এবং তারা এই সময় তারা একটা পলিসি অ্যাডপ্ট করে, এই সময় থেকে তারা একটা পলিসি অ্যাডপ্ট করে, সেটা হচ্ছে গিয়ে ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। ক্যারট অ্যান্ড স্টিক পলিসি মানে প্রথমে কিছু কনসেশন দেওয়া হবে, প্রথমে সাপ্রেশন করা হবে, সাপ্রেশন, তারপর কনসিলিউশন, প্রথমে রিপ্রেশন, তারপর কনসিলিউশন, মানে সাপ্রেশন। এটাই ছিল ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। একটা ক্যারট অ্যান্ড স্টিক পলিসি, ক্যারট অ্যান্ড স্টিক পলিসি এটাকে বলা ভুল হবে, স্টিক পলিসি নয়,
এটাকে বলা যায় র্যালিং আপ পলিসি। র্যালিং আপ পলিসি মানে একটা সার্টেন সেকশনকে কিছুটা সমর্থন দিয়ে তাকে এগিয়ে দিল। র্যালিং আপ পলিসি অ্যাডপ্ট করেছিল ব্রিটিশরা। ক্যারট অ্যান্ড স্টিক পলিসি আমি একটু ভুল বললাম, ক্যারট অ্যান্ড স্টিক পলিসি পরে আসছে, যখন আমরা ওই কী বলবো, যখন আমরা কনস্টিটিউশনাল রিফর্মস দেখতে পাচ্ছি, এদিকে রাওলাট ট্যাক্স দেখতে পাচ্ছি, এই জায়গাটায় থেকে আমরা কিন্তু ক্যারট অ্যান্ড স্টিক পলিসি দেখতে পাবো। এখানে ক্যারট অ্যান্ড স্টিক পলিসি তখনও ব্রিটিশরা অ্যাপ্লাই করেনি, যখন জন মরলে ছিলেন ভারতের ইন্ডিয়ান সেক্রেটারি ছিলেন, ব্রিটিশ ইন্ডিয়ান সেক্রেটারি টু ব্রিটিশ ইন্ডিয়া, আর মিন্টো দ্বিতীয় ছিলেন গভর্নর জেনারেল। তখন তারা যে পলিসিটা নিয়ে এসেছিলেন সেটি ছিলেন, প্রথমে ছিল সাপ্রেশন, কনসিলিয়েশন অ্যান্ড রিপ্রেশন। প্রথমে চরমপন্থী যারা আছে তাদেরকে সাপ্রেস করা মানে দমনমূলক কিছু আইন নিয়ে, কিছু কানুন নিয়ে তাদেরকে প্রতিরোধ করতে হবে। এবং এই যে প্রতিরোধ, এটা মডারেটসদের মনে, নরমপন্থীদের মনে একটা ভয় জাগাবে। ফলে কী হবে, নরমপন্থীরা মানে খুব অবশ্যম্ভাবীভাবে তাদের থেকে সরে আসতে চলবে। এরপরে ছিল কনসিলিয়েশন। এবার নরমপন্থীদের কিছু কনসেশন দেওয়া হয়েছিল। এরপর নরমপন্থীদের কিছু কনসেশন দেওয়া হবে। সেই কনসেশনটা কেমন ছিল, তাদেরকে লোক দেখানো, কিছু কনস্টিটিউশনাল রিফর্মস আসছে, কিছু সাংবিধানিক সংস্কার আসছে। সেটা কী লোক ছিল, যে 1909-এর মডেল একটা রিফর্ম আসছে। তারপর হচ্ছে গিয়ে তাহলে প্রথমে সাপ্রেশন, তারপর প্রথমে রিপ্রেশন, তারপর কনসিলিয়েশন অ্যান্ড দেন সাপ্রেশন। এবং যখনই নরমপন্থীরা আলাদা হয়ে যাবে তখন কী হবে, মডারেটদের জোর অনেক কমে যাবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা ব্রিটিশরা বুঝতে পেরেছিল। ব্রিটিশরা সবসময় একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে বিশ্বাস করত। যেভাবেই হোক আমাদের ভারতীয়দের ডিভাইড করতে হবে। আমরা যদি ডিভাইড না করি তাহলে এত সংখ্যক ভারতীয়কে কিন্তু আমরা রুল করতে পারব না। এই জিনিসটা আমরা প্রথম থেকেই, ব্রিটিশ শাসনের প্রথম দিকে মানে 1600 খ্রিস্টাব্দ থেকেই আমরা দেখতে আসবো। একদম প্রথম থেকে আমরা দেখতে আসবো তারা কীভাবে প্রথমে যখন সাম্রাজ্য বেসিস ছিল, কীভাবে তারা একসময় হায়দ্রাবাদকে নিয়ে নিল, একসময় তারপর তারা মারাঠা হায়দ্রাবাদের সাথে করে তারা টিপু সুলতানের উপর আক্রমণ করলো। তো এই জায়গাগুলো আমরা প্রথম থেকেই দেখতে পাবো। তারপর এরপরে আসবে ধর্মভিত্তিক বিভাজন, যেহেতু আমরা বঙ্গভঙ্গের সময় দেখতে পেয়েছি। তো ডিভাইড অ্যান্ড রুল, তাহলে মডারেট চরমপন্থী যারা আছে তাদেরকে যদি আমরা ডিভাইড না করি তাহলে এরা একটা স্ট্রং বেস থাকবে, এবং এই স্ট্রং বেসটা ব্রিটিশদের পক্ষে খুব বিপজ্জনক হবে। এবং এদেরকে ভেঙে দিতে হবে। এই ভেঙে দেওয়ার জন্য তারা যেটা নিয়েছিল সেটা হচ্ছে গিয়ে রিপ্রেশন, কনসিলিয়েশন, সাপ্রেশন। রিপ্রেশন মানে প্রথমে চরমপন্থীদের রিপ্রেসড করো, দমন করো, তারপরে মডারেটসদের কিছু কনসেশন দাও, যেরকম 1909-এর কনস্টিটিউশনাল রিফর্মস, কাউন্সিল অ্যাক্ট, মডার্নিটি রিফর্মস, সেখানে কিছু কিছু জিনিস তাদেরকে অ্যাপিস করার জন্য দাও। এবং তার ফলে মডারেটটা কী হবে, এক্সট্রিমিস্টদের থেকে সরে আসবে এবং তারপর খুব সহজেই এক্সট্রিমিস্টদের একদম পুরোপুরি সাপ্রেসড করে দাও এবং সেই জায়গাটাকে পুরোপুরি অ্যানিউল করে দাও, একটা আন্দোলনকে পুরো মিটিগেট করে দাও। এবং এই জায়গাটা তারা সাকসেসফুল হয়েছিলেন, পুরোপুরি সাকসেসফুল হয়েছিলেন স্বদেশী আন্দোলন। যদিও তারা 1911-এ কিছু জিনিস চিন্তা করে এবং এই জিনিসগুলো আরও বাড়তে পারে তার জন্য তারা 1911-এ বঙ্গভঙ্গ রদ করেছিলেন, কিন্তু এই পলিসিটার সবচেয়ে বড় ফিডব্যাক ছিল, সবচেয়ে বড় তাদের ফল ছিল সুগার স্পিডটা ছিল তাদের সবচেয়ে বড় ফল। আর এটাই ছিল এক মূল্যায়ন। আর কেন বঙ্গভঙ্গ পিছিয়ে গেছিলো, কেন বঙ্গভঙ্গ দাঁড়াতে পারেনি, কারণ তারা এত সময় লিডারলেস হয়ে যায়। লিডারলেস হয়ে তারা কী হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়, এবং বিক্ষিপ্ত হয়ে যাতে তাদের উপর ডিপ্রেশন নেমে আসে, তাদের ঐক্যবদ্ধ করার মতো কেউ ছিল। ফলে 1914 সালে আবার যখন তিলক ফিরে আসেন, তারপর এসে তিনি ওই বিপ্লবের জিনিসটাকে আবার ধরেন। অলরেডি আগের ভিডিওয়ে বলেছি যে অরবিন্দ ঘোষ তার অ্যাক্টিভ পলিটিক্যাল লাইফ থেকে সরে আসেন, বিপিনচন্দ্র পাল সরে আসেন, লালা রাজপথ রায় বাইরে যান। তাহলে সেইভাবে ধরার মতো কেউ ছিলেন। যতীন্দ্রনাথ, আর এরপরে আমরা করব যে যতীন ব্যানার্জি যিনি ছিলেন, তিনি সেই সময় অন্য একটা প্ল্যান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, এবং রাসবিহারী ঘোষ এই বিরুদ্ধে অন্য একটা প্ল্যান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ওদিকে বারীন্দ্র কুমার ঘোষের ডিপোজিশন হয়ে যায়। সেই জন্য আর কিছু এর মধ্যে তারা 1914 সালের পরে তারা আবার এটাকে নিয়ে হয়, কিন্তু এর মূল্যায়নটা অন্য জায়গায়, বঙ্গভঙ্গের মূল্যায়নটা অন্য জায়গায়। তারা এক্সট্রিমিস্ট বলে বা সোশ্যাল রিয়াকশনারি বলে বা যাদেরকে বলা হবে রাইভালিস্ট, সেরকম একটা সেকশন কিন্তু আইএনসিতে ইন্ট্রোডিউস করে, এবং যেটা পরে আবার ফিরে আসবে। তো
এবং মডারেটরা যেটা বিশ্বাস করতো যে প্রভিন্সিয়াল মিশন ইন ইন্ডিয়া, যে ব্রিটিশরা ভালোর জন্য এসেছে, সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজরা বিশ্বাস করতো না। এবং তারা বিশ্বাস করতো ব্রিটিশরা এক্সপ্লয়টেশন করতে এসেছে। এবং মডারেটদের ফেইথ ছিল ব্রিটিশদের উপর, কিন্তু এক্সট্রিমিস্টদের ফেইথ ছিল নিজেদের মাসের উপর, মাস পার্টিসিপেশনের উপর এবং ইন্ডিভিজুয়াল স্যাক্রিফাইসের। এগুলো মনে রাখতে হবে, এগুলো থেকে কোশ্চেন দেয়। মডারেটরা কিসের মাধ্যমে চেয়েছিলেন? কনস্টিটিউশন রিফর্মসের মাধ্যমে কিন্তু তারা চেয়েছিলেন। আর এক্সট্রিমিস্টরা চেয়েছিলেন স্বরাজ ছিল তাদের আলটিমেট গোল। আর এনারা যেখানে কনস্টিটিউশনাল মেথডের মাধ্যমে চেয়েছিলেন, সেখানে এক্সট্রিমিস্টরা কিছু এক্সট্রা কনস্টিটিউশনাল মেথড অ্যাপ্লাই করতেও কোনো সময় ভাবেননি, এবং সেখানে বয়কট, প্যাসিভ রেজিস্ট্যান্স এগুলো তাদের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এবং মডারেটরা নিজেদের যেখানে দেশপ্রেমিক বলতেন, কিন্তু বলতেন যে তারা কোনো সময় ব্রিটিশদের এজেন্ট নয়। সেখানে এক্সট্রিমিস্টরা বলতেন আমরা সেরকম দেশপ্রেমিক যারা প্রয়োজনে দেশের জন্য আমাদের নিজের জীবন উৎসর্গ করতে পারে। তো এই ছিল ফান্ডামেন্টাল ডিফারেন্সেস বিটুইন মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট। এবং যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি, কনসেপ্ট সাপেক্ষে আলোচনা করছি। আমি তিনটে ইন্ডিয়ান ন্যাশনাল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভার কথাও বললাম। এই তিনটে সভার কথা অবশ্যই মনে রাখতে হবে। এরপর গভর্নমেন্ট রিপ্রেশন খুব বিশ্রীভাবে নেমে এসেছিলো, যেমন সিডিশিয়াস মিটিংস অ্যাক্ট 1907 অ্যাপ্লাই করা হয়েছিল। তারপর ইন্ডিয়ান নিউজ পেপার ইনসাইটমেন্ট অফ অফেন্স অ্যাক্ট 1908, যে রিপ্রেশনগুলোর জন্য আর বঙ্গভঙ্গ দাঁড়াতে পারেনি। ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1908, ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1910, এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল। এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। সিডিশিয়াস মিটিংস অ্যাক্ট 1907, এগুলো কিন্তু কার্জন কিন্তু 1905 ছিল না, এগুলো কিন্তু নিত্য দুর্দৃশ্য নয়। ইন্ডিয়ান নিউজ পেপার্স অ্যাক্ট 1908, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1908, এইখানেই কিন্তু উইদাউট ট্রায়ালে ডিপোর্টেশন করা হবে। তারপর ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1910, 1908 তিলককে কেশরীতে যে লিখেছিলেন, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, দেখে নিতে হবে। তারপর গভর্নমেন্ট স্ট্র্যাটেজি নিয়েও আমি বললাম। এগুলো হচ্ছে মডারেটিভ রিফর্মস 1909। এই রিফর্ম নিয়ে আমি পরে আরও আলোচনা করব। 1909 যে রিফর্মসটার মেন অ্যাপিসমেন্ট ছিল মুসলিমদের উপর, যেহেতু এর পরে অ্যানিউলমেন্টটা হবে বঙ্গভঙ্গে। 1909-এর ক্ষেত্রে মেন অ্যাপিসমেন্ট ছিল যে তারা মুসলিমদের কথা মতো তাদের জন্য সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা করেছিল, এবং সেটা মেনলি ছিল সেপারেট ইলেকটোরেট, সেই জিনিসটা আনা হয়েছিল। যেমন এখানে একটা কথা বলা হয়েছে, যেটা ছিল হচ্ছে গিয়ে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের জন্য, এবং সেখানে 8টা সিট, 27টা যে নন অফিসিয়াল সিট, সেখানে 8টা সিট মুসলিমদের জন্য রিজার্ভ করা হয়েছিল, এবং যেটা মুসলিম পপুলেশনের থেকেও বেশি ছিল, মানে পপুলেশনের দিক থেকে ধরা যায়। এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের নন অফিসিয়ালদের মেম্বার বানানো হয়েছিল, মানে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল অ্যান্ড সেন্ট্রাল বা ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল দুটোরই মেম্বার সংখ্যা বাড়ানো হয়েছিল। কিন্তু তখন কি ভোট সিস্টেম ছিল? হ্যাঁ, ভোট সিস্টেম ছিল, কিন্তু কোনো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ছিল না বা কোনো ডিরেক্ট ভোটিং সিস্টেম ছিল না। আমি একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি, মানে আবার ডিটেলসে আসবো। 1909-এ কিন্তু ভোটিং সিস্টেম ছিল, বারবার বলছি ভোটিং সিস্টেম ছিল, কিন্তু কোনো ডিরেক্ট ভোটিং সিস্টেম ছিল না, কোনো ডিরেক্ট ইলেকশন প্রসিডিওর ছিল না। কোনো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি এই টাইপের, মানে 18 বছরের ঊর্ধ্বে তাদের ভোট দেওয়া, এই টাইপের কোনো ভোটিং সিস্টেম কিন্তু ইন্ট্রোডিউসড হয় না। প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ক্ষেত্রে একটি লোকাল কমিটি গঠন করা হতো। সেই লোকাল যে কমিটি বা লোকাল যে অর্গানাইজেশন বা লোকাল কমিটি নয়, লোকাল বডি গঠন করা হতো, সেখানে কিছু সিলেক্টেড মেম্বারকে নেওয়া হতো, এবং তাদের ইনকাম, তাদের প্রফেশন, এইসবের উপর ডিপেন্ড করে, তাদের সোশ্যাল ডিগনিটি, এইসবের উপর ডিপেন্ড করে সেই লোকাল বডি গঠন করা হতো। এবং সেই লোকাল বডিরা চুজ করে, তারা ইনডিরেক্টলি ইলেক্ট করে এক একজন মেম্বারকে সেই প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে পাঠাতেন, এবং ওই প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, মানে যেটা রাজ্য স্তরে ছিল বা প্রদেশ স্তরে ছিল, তাদের মেম্বাররা মিলে ইনডিরেক্ট ভোটিং সিস্টেমে, মানে যেটা এখন রাজ্যসভার ক্ষেত্রে হয়, রাজ্যসভার মেম্বারদের ইলেকশনের ক্ষেত্রে হয়, তারা সেইভাবে আবার মেম্বার ঠিক করে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল বা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে পাঠাতে হবে। তাহলে এবং সেপারেট ইলেকট্রাল সিস্টেম মুসলিম লীগ ইন্ট্রোডিউস করা হয়েছিল, এবং সেখানে
সেটা কিন্তু শুধুমাত্র ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের জন্য ছিল। এবং এই স্টেপটা কিন্তু প্রথম স্টেপ, যে সেপারেট ইলেকট্রাল সিস্টেম, যেখানে শুধুমাত্র ওই সিটগুলোর জন্য মুসলিম ক্যান্ডিডেটই, সেপারেট ইলেকট্রাল সিস্টেম মানে যেখানে ওই সিটগুলোর জন্য শুধুমাত্র মুসলিম প্রার্থী প্রতিযোগিতা করবে, মুসলিম প্রার্থী দাঁড়াবে এবং শুধুমাত্র মুসলিম ক্যান্ডিডেট, মুসলিম জনসাধারণই, মুসলিম মাসই কিন্তু সেখানে ভোট দিতে পারবে। কোনো হিন্দু, খ্রিস্টান, অন্য কোনো কমিউনিটির লোক কিন্তু, রিলিজিয়নের লোক কিন্তু সেখানে ভোট দিতে পারবে না। তাহলে এটা বোঝা গেল। তাহলে এইটা আনা হয়েছিল আর এই জিনিসগুলো করা হয়েছিল। এবং প্রথম ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে সত্যেন্দ্রনাথ সিনহা বলে একজন ভারতীয় প্রথমে অ্যাপয়েন্ট হয়েছিলেন 1909 এই মলেমিন্টো রিফর্ম বা ইন্ডিয়ান কাউন্সিলের সময় আনার পরে। আরেকটা জিনিস, গোখেলও কিন্তু ভাইসরয়ের কাছে গেছিলেন এবং স্বরাজ্যের দাবি করেছিলেন ইংল্যান্ডের জন্য, কিন্তু তার দাবি কিন্তু রাখা হয়নি। এবং লর্ড মলে পুরোপুরি এটা বলে দিয়েছিলেন যখন 1909 রিফর্ম আনা হয়েছিল। এই মুহূর্তে কিছুতেই ভারতের একটি পার্লামেন্টারি আর রেসপন্সিবল গভর্নমেন্ট কিন্তু ইন্ট্রোডিউস করার কোনো প্রশ্ন আসে না, এবং আমি তো কেউ নই যে সেটা করতে পারবো। এটা কিন্তু পুরোপুরি দিয়েছিল। এই ছিল বঙ্গভঙ্গ সম্বন্ধে সেকেন্ড পার্ট। এবং এই সময়টায় গোখেল খুব ইম্পর্টেন্ট পার্ট নিয়েছিলেন। কিছু কাউন্সিলের মধ্যে থেকে তিনি কিছু ডিবেট করেছিলেন। আরও কিছু জিনিস পাওয়ার দেওয়া হয়েছিল, যেমন বাজেটকে ভোট করা যাবে, ইন্ডিয়ান যে বাজেট আসতো তার পার্টকে ভোট করা যেত, কিন্তু পুরো বাজেটকে সম্পূর্ণ ভোট করা যেত। এবং এরা কিছু রেজলিউশনও পাস করতে পারবে কাউন্সিলার্সরা, কিন্তু সেই রেজলিউশন অ্যাকসেপ্ট হবে কি রিজেক্টেড হবে সেটা ডিপেন্ড করবে, আর তখনও কিন্তু নন অফিসিয়াল মেজরিটি বাড়ালেও কিন্তু নন ইলেক্টেড মেজরিটি বা অফিসিয়াল মেজরিটি কিন্তু তখনও প্রাধান্য পেত দুটো কাউন্সিলেই। গোখেল কিছু, যেমন ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, অ্যাটাকিং রিপ্রেসিভ পলিসিস, তারপর ইন্ডেঞ্চার্ড লেবার, ইন্ডিয়ান ওয়ার্কার্সদের সাউথ আফ্রিকার যে ইন্ডেঞ্চার্ড লেবার যারা ছিল তাদের দুর্দশা, এইসব নিয়ে কিন্তু তিনি কাউন্সিলের মধ্যে সবসময় সরব হয়েছিলেন। তা এই ছিল বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিত। এবং বলা হচ্ছে যেখানে জনসাধারণ স্বরাজ্য চেয়েছিলেন সেখানে তাদেরকে দেওয়া হয়েছিল একটি বেনিভোলেন্ট ডেসপোটিজম মানে কাইন্ড বা হেল্পফুল, এরকম একটা অ্যাবসলিউট ডমিনেশনের মধ্যে তাদের থাকতে দেওয়া হয়েছিল। এটাই ছিল জিস্ট। তো এখানেই আমি এই পার্টটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।